যে মন্ত্রীকে রিসিভ করতে গোটা জেলা দিন রাত এক করে খাটছে, সেই স্বরাষ্ট্রমন্ত্রী ছদ্মবেশে এসে থানার লকআপে বসে আছেন, আর ডিএম এসপি জানেনও না। ভিভিআইপি আসার জন্য রাস্তা চকচক করছে, হাসপাতাল রং হয়েছে, কিন্তু যখন এক বৃদ্ধ ঢাবায় চা খেতে খেতে বললেন এই রাস্তায় মন্ত্রীর গাড়ির চাকা খুলে যাবে, তখন গুন্ডারা তাকে ঘিরে ধরল আর পুলিশ তাকে ধরে নিয়ে গেল। কিন্তু সেই বৃদ্ধির পকেট থেকে যে কার্ড বেরোল তাতে লেখা সূর্যকান্ত মুখার্জি, স্বরাষ্ট্রমন্ত্রী। চন্দ্রগড় জেলার আকাশটা গত ৪-৫ দিন ধরে এক অদ্ভুত ভারী ও গুমোট ভাব ধারণ করে আছে। আষাঢ় মাস শেষ হতে চলল, অথচ বৃষ্টির দেখা নেই। আকাশে কালচে মেঘের আনাগোনা থাকলেও তা যেন কোনো এক অদৃশ্য রাগে ফেটে পড়তে চাইছে না, আটকে আছে দিগন্তের কোনো এক কোণে। ঠিক যেমন জমে আছে জেলা প্রশাসনের অন্দরমহলের শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের মতোই জেলা প্রশাসনের অন্দরমহলের পরিস্থিতিও থমথমে, যেন বারুদ ঠাসা এক আগ্নেয়গিরি, যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। জেলা শাসক বা ডিএম অনির্বাণ সেনগুপ্তের কপালে চিন্তার ভাঁজগুলো ক্রমেই গভীর হচ্ছে, যেন পৃথিবীর সমস্ত ভার এসে পড়েছে তার কাঁধে। ব্রিটিশ আমলের তৈরি লাল ইটের বিশাল কালেক্টরেট বিল্ডিংয়ের দোতলায় তার চেম্বার। বিশালাকার ঘর, যার দেওয়াল জুড়ে পুরনো ম্যাপ, উন্নয়নের গ্রাফ আর প্রাক্তন ডিএমদের তৈলচিত্র ঝুলছে। মাথার ওপর বিশাল ভিক্টোরিয়ান আমলের ফ্যানটা গোঁ গোঁ শব্দে ঘুরছে, কিন্তু সেই হাওয়ায় কোনো স্বস্তি নেই। আছে শুধু পুরনো ফাইলের ভ্যাপসা গন্ধ আর চরম অনিশ্চয়তা। টেবিলের ওপর ফাইলের পাহাড় জমেছে, উন্নয়ন প্রকল্পের ফাইল, ল অ্যান্ড অর্ডার রিপোর্ট, প্রোটোকল গাইডলাইন। কানে ক্রমাগত বেজে চলা ল্যান্ডফোন আর ইন্টারকমের কর্কশ আওয়াজ অনির্বাণের স্নায়ুর ওপর এমন চাপ সৃষ্টি করছে যে মনে হচ্ছে মাথার শিরাগুলো ছিঁড়ে যাবে। শুনুন, পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে এক্ষুনি কানেক্ট করুন। ওনাকে বলুন আমি কোনো অজুহাত শুনতে চাই না। সার্কিট হাউসের ভিভিআইপি সুইটের বাথরুমের ফিটিংস আর এসি যদি আজ বিকেলের মধ্যে ঠিক না হয়, তাহলে আমি ওনার সাসপেনশন লেটার টাইপ করতে শুরু করব। আর হ্যাঁ, হাসপাতালের সামনের রাস্তাটা কি মেরামত হয়েছে? শুধু বর্তে ইঁট ফেলে প্যাচওয়ার্ক করলে হবে না, যেন নতুনের মতো দেখায়। হেলিপ্যাডের ধুলো ওড়া বন্ধ করতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? ফায়ার ব্রিগেডকে বলুন প্রতি 2 ঘন্টা অন্তর জল ছিটিয়ে মাটি ভিজিয়ে রাখতে। ধুলো উড়ে যদি মন্ত্রীর হেলিকপ্টারে সমস্যা হয়, তার দায় কে নেবে? আপনারা কি চান আমার চাকরিটা যাক? ফোনটা বেশ জোরেই আঁচড়ে রাখলেন অনির্বাণ। উল্টো দিকে বসে থাকা অতিরিক্ত জেলা শাসক এডিএম ভয়ে কিছুটা কুঁকড়ে গেলেন। অনির্বাণ সেনগুপ্ত সাধারণত ঠান্ডা মাথার মানুষ, আইএএস হিসেবে তার সুনাম আছে, কিন্তু গত 48 ঘন্টার ধকলে তার মেজাজ সপ্তমে চড়েছে। আসলে দিল্লি থেকে মন্ত্রক বারবার ফোন করছে, প্রতিটা মুহূর্তের আপডেট চাইছে। এমনকি মন্ত্রীর খাবারের মেনু কি হবে, তিনি কোন ব্র্যান্ডের মিনারেল ওয়াটার খান, সেসব নিয়েও নির্দেশিকার অন্ত নেই। ঠিক সেই মুহূর্তে দরজা ঠেলে ঘরে ঢুকলেন জেলার পুলিশ সুপার, এসপি, আইপিএস অফিসার কবির খান। কবিরের 6 ফুট লম্বা সুঠাম চেহারায় খাকি উর্দিটা টানটান হয়ে আছে, কোমরে সার্ভিস রিভলভার, হাতে ওয়াকিটকি, আর চোখে মুখে গত 2 রাত না ঘুমানোর ক্লান্তি। ক্লান্ত হলেও তার চাউনিতে এক ধরনের ইস্পাত কঠিন দৃঢ়তা, যা একজন দক্ষ পুলিশ অফিসারের পরিচয়। অনির্বাণ আর কবির ব্যাচমেট না হলেও খুব ভালো বন্ধু। মুসৌরির ট্রেনিং একাডেমি থেকে তাদের বন্ধুত্ব। জঙ্গলমহল সংলগ্ন এই প্রত্যন্ত জেলায় পোস্টিং পাওয়ার পর থেকে দুজনের বোঝাপড়া এই জেলাকে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছে। মাওবাদী উপদ্রুত এলাকা হিসেবে পরিচিত চন্দ্রগড়ে শান্তি ফেরাতে এই জুটির অবদান অনস্বীকার্য, কিন্তু প্রশাসনের ওপর দিকের চাপ আজ তাদেরও নড়বড়ে করে দিচ্ছে। কবির চেয়ার টেনে বসতে বসতে টুপিটা টেবিলে রাখল, কপালে জমে থাকা ঘামটা রুমাল দিয়ে মুছতে মুছতে বলল, অনির্বাণ, খবর কনফার্ম, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সূর্যকান্ত মুখার্জি পরশু সকালেই ল্যান্ড করছেন, কিন্তু সমস্যা হলো ওনার সিকিউরিটি প্রোটোকল নিয়ে দিল্লি থেকে এখনও ফাইনাল রুট ম্যাপ আসেনি। উনি নাকি হেলিকপ্টারে না এসে শেষ মুহূর্তে সড়ক পথেও আসতে পারেন, আর সড়ক পথে আসা মানেই আমার ফোর্সের 12টা বেজে যাবে। হাইওয়ের যা অবস্থা, আর তার ওপর ইন্টেলিজেন্সের ইনপুট, বুঝতেই পারছিস। পুরো রাস্তা স্যানিটাইজ করা, প্রতিটা কালভার্টের নিচে এক্সপ্লোজিভ চেক করা, এগুলো চারটিখানি কথা নয়। অনির্বাণ দীর্ঘশ্বাস ফেলে চশমাটা খুলে টেবিলে রাখলেন, 2 হাতে মুখ ঘষলেন।
মন্ত্রীমশাই মানুষ হিসেবে সজ্জন আর মাটির মানুষ বলে শুনেছি, কিন্তু তার দপ্তরের আমলারা আর সিকিউরিটি ইনচার্জরা তো আমাদের জান কয়লা করে দিচ্ছে। রাস্তার গর্ত বোঝানো থেকে শুরু করে হাসপাতালের রং করা, হেলিপ্যাড তৈরি করা, সব দুদিনের মধ্যে শেষ করতে হবে। অথচ ফান্ডের যা অবস্থা, ট্রেজারি থেকে টাকা রিলিজ করতেও সময় লাগে। আমার তো মনে হচ্ছে এই ভিজিটটা আমাদের কেরিয়ারের শেষ পেরেক হতে পারে। যদি সামান্যতম কোনো ত্রুটি হয়, মিডিয়া আমাদের ছিঁড়ে থাবে, আর দিল্লি থেকে সাসপেনশন অর্ডার আসতে 2 মিনিট লাগবে না। সে তো বুঝলাম, কিন্তু আমার চিন্তা অন্য জায়গায়। কবিরের গলায় দুশ্চিন্তা স্পষ্ট। সে পকেট থেকে এক টুকরো ভাঁজ করা কাগজ বের করল। ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে মাওবাদী কার্যক্রম কিছুটা কমে গেলেও স্লিপার সেলগুলো এখনও সক্রিয়। তার ওপর মন্ত্রীর কনভয় যদি জঙ্গলমহলের ভিতর দিয়ে আসে, সেটা একটা বড় চ্যালেঞ্জ। আমি বম্ব স্কোয়াড আর ডগ স্কোয়াডকে অলরেডি নামিয়ে দিয়েছি। সব কালভার্ট চেক করা হচ্ছে। জঙ্গলের ধারের গ্রামগুলোতে চিরুনি তল্লাশি চলছে। কিন্তু তুই তো জানিস, এই জেলায় এমন কিছু পকেট আছে যেখানে পুলিশ পৌঁছানো কঠিন, আর স্থানীয় পলিটিক্যাল গুন্ডারা তো আছেই, যারা সুযোগ পেলেই ঘোলা জলে মাছ ধরতে চায়। মন্ত্রীর ভিজিট মানেই তাদের কাছে চাঁদাবাজির নতুন সুযোগ। চন্দ্রগড় জেলাটি একসময় খুব অশান্ত ছিল। এখন অনেকটা শান্ত হলেও উন্নয়নের ছোঁয়া পুরোপুরি লাগেনি। আদিবাসী অধ্যুষিত এই এলাকায় এখনও পানীয় জল আর স্বাস্থ্য পরিষেবা নিয়ে ক্ষোভ আছে। এই পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি তিনি খুশি হন, তাহলে জেলার জন্য বড় কোনো প্যাকেজ ঘোষণা হতে পারে। আর যদি কোনো অঘটন ঘটে, তাহলে অনির্বাণ আর কবির দুজনেরই কেরিয়ার শেষ, আর জেলার বদনাম তো হবেই। পরদিন সকালের ঘটনা। চন্দ্রগড় বাসস্ট্যান্ডে ধুলো উড়িয়ে একটি জরাজীর্ণ সরকারি বাস এসে থামল। বাসের ইঞ্জিনের বিকট শব্দ আর কালো ধোঁয়ায় চারপাশ ভরে গেল। কন্ডাক্টরের কর্কশ হাঁক ডাকে যাত্রীরা নামতে শুরু করল। সেই ভিড়ের মধ্যে থেকে অত্যন্ত সাবধানে নামলেন এক বৃদ্ধ। তার পরনে একটি সাধারণ সাদা সুতির পাঞ্জাবি, যার রং রোদে জ্বলে ফিকে হয়ে গেছে, আর হাতার কাজটা একটু ছেঁড়া। পরনে ধুতি, পায়ে সস্তা হাওয়াই চটি, আর কাঁধে একটি ঝোলানো কাপড়ের ব্যাগ। চোখে মোটা কালো ফ্রেমের চশমা, যার একদিকের ডাঁটিটা সেলোটেপ দিয়ে আটকানো। মাথার পাকা চুলগুলো অবিন্যস্ত, মুখে খোঁচা খোঁচা দাঁড়ি। তাকে দেখলে মনে হয় তিনি সমাজের সেই শ্রেণীর মানুষ যাদের দিকে কেউ দ্বিতীয়বার তাকায় না, যারা কেবল পরিসংখ্যানে সীমাবদ্ধ। বৃদ্ধের নাম, অন্তত তিনি যা বলছেন, সুশোভন চ্যাটার্জি। অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, বাড়ি উত্তর 24 পরগনায়। তিনি এদিক ওদিক তাকিয়ে একটা রিকশা ডাকলেন। রিকশাওয়ালা মুখ ভর্তি পান চিবোতে চিবোতে বলল, কোথায় যাবেন দাদু? বাবা, সদর হাসপাতালটা কোন দিকে? আমার একটু ডাক্তার দেখানো দরকার, শরীরটা ভালো ঠেকছে না, নিয়ে যাবে? সুশোভনবাবু নরম গলায় জিজ্ঞেস করলেন। রিকশাওয়ালা তাচ্ছিল্যের সুরে বলল, 20 টাকা লাগবে, উঠুন। তবে হাসপাতালে গিয়ে ভাব হবে কিনা জানি না। শুনছি বড় মন্ত্রী আসবে, তাই বড় ডাক্তাররা সব মিটিং আর ধোয়া মোছায় ব্যস্ত। রুগী দেখার সময় কার আছে? মরলে মরবে পাবলিক। সুশোভনবাবু রিকশায় উঠলেন। রিকশা চলতে শুরু করল ভাঙাচোরা রাস্তা দিয়ে। প্রতিটা ঝাঁকুনিতে বৃদ্ধের মুখ যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছিল, নাকি সেটা রাস্তার অবস্থা দেখে বিরক্তি, বোঝা যায় না। তিনি দেখলেন রাস্তার দুপাশে বড় বড় হোর্ডিং লাগানো হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত। অথচ সেই হোর্ডিংয়ের নিচেই আবর্জনার স্তূপ। শহরের ড্রেনগুলো উপচে পড়ছে, কিন্তু গেটের মুখে ব্লিচিং পাউডার ছড়ানো হচ্ছে। লোক দেখানো এই আয়োজনের আড়ালে আসল সত্যটা চাপা পড়ে যাচ্ছে। হাসপাতালের গেটে নেমে সুশোভনবাবু ভাড়ার টাকা মিটিয়ে ভেতরে ঢুকলেন। মন্ত্রী আসছেন বলে হাসপাতালের সামনের দিকটা চুনকাম করা হচ্ছে। গেটের মুখে ফুলের টব সাজানো হচ্ছে। শ্রমিকরা দিনরাত এক করে গেট রং করছে। কিন্তু তিনি সোজা চলে গেলেন পেছনের ওয়ার্ডগুলোতে, যেখানে সাধারণ মানুষের ভিড় আর যন্ত্রণার ছবিটা ব্যানার দিয়ে ঢাকা যায় না। আউটডোরের টিকিট কাউন্টারে লম্বা লাইন। ভ্যাপসা গরমে মানুষ অতিষ্ঠ। ফ্যানগুলো চলছে না, বা চললেও তাতে হাওয়া নেই। বাতাসে ফিনাইল, ঘাম আর পচা ক্ষতের গন্ধ মিলেমিশে একাকার। লাইনে দাঁড়িয়ে তিনি লক্ষ্য করলেন ডাক্তারবাবু এখনও আসেননি, অথচ বেলা 11টা বাজে। রোগীরা যন্ত্রণায় কাতরাচ্ছে। এক বৃদ্ধা মেঝেতে শুয়ে ব্যথায় গোঙাচ্ছেন। তার সাথে থাকা ছোট নাতনিটা অসহায়ভাবে কাঁদছে। সুশোভনবাবু এগিয়ে গিয়ে একজন নার্সকে বিনীতভাবে জিজ্ঞেস করলেন, মা, এই রুগীটা তো খুব কষ্ট পাচ্ছে। ডাক্তারবাবু কখন আসবেন? একটু দেখবেন, মনে হচ্ছে জরুরি চিকিৎসা দরকার। নার্সটি বিরক্তি প্রকাশ করে ফাইল থেকে মুখ না তুলেই বলল, জানি না, মন্ত্রীমশাই আসছেন পরশু। সব ডাক্তার মিটিংয়ে গেছে CMOH অফিসে। চুপচাপ বসুন, নইলে প্রাইভেটে দেখান গিয়ে। সরকারি হাসপাতালে অত নবাবই চলে না। দেখছেন না কত কাজ? মন্ত্রী আসবেন, ওয়ার্ড পরিষ্কার রাখতে হবে। সুশোভনবাবু শান্ত গলায় বললেন,
মন্ত্রী কি ওয়ার্ড পরিষ্কার দেখতে আসছেন নাকি রুগী সুস্থ আছে সেটা দেখতে আসছেন? নার্সটি এবার ক্ষেপে গিয়ে বলল, অত কথা বলবেন না তো, যা বলছি শুনুন, বেশি বাড়াবাড়ি করলে সিকিউরিটি ডাকব। সুশোভনবাবু আর কিছু বললেন না। তার চোখের আড়ালে এক ক্ষোভের আগুন জ্বলে উঠল, কিন্তু মুখে প্রকাশ করলেন না। তিনি পকেট থেকে একটা ছোট নোটবুক আর কলম বের করে আড়ালে কিছু লিখলেন। এরপর তিনি গেলেন হাসপাতালের শৌচাগারের দিকে। দুর্গন্ধে টেকা দায়, কল দিয়ে জল পড়ছে না, বেসিন ভাঙা, দেওয়াল জুড়ে পানের পিক, অথচ বাইরের গেটে লেখা স্বচ্ছ ভারত। তিনি চুপচাপ সব দেখলেন। তার চোখের দৃষ্টি সাধারণ বৃদ্ধের মতো ঘোলাটে নয়, বরং সেখানে এক তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তি লুকিয়ে আছে, যা সাধারণত দুধে গোয়েন্দাদের চোখে দেখা যায়। দুপুর গড়িয়ে বিকেল, রোদের তেজ একটুও কমেনি, বরং বাতাস আরও ভারী হয়েছে। সুশোভনবাবু এবার জেলা কালেক্টরেট অফিসের সামনে গেলেন। সেখানে এক বিশাল লাইন। রোদে পুড়ে গ্রামের মহিলারা দাঁড়িয়ে আছে বিধবা ভাতার খোঁজ নিতে। অফিসের বারান্দায় দালালদের আনাগোনা। কেউ ফর্মে সই করিয়ে নিচ্ছে, কেউ টাকার বিনিময়ে কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। সুশোভনবাবু লাইনে দাঁড়িয়ে গল্প জুড়ে দিলেন এক বয়স্কা মহিলার সাথে। কি গো মা, কতদিন ধরে ঘুরছ? মহিলাটি শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে বললেন, বাবা, 6 মাস হলো ফর্ম জমা দিয়েছি, পায়ে হেঁটে 10 মাইল দূর থেকে আসি। বড়বাবু বলেন ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না। আজ আবার 200 টাকা চাইল ফাইল খোঁজার জন্য। আমার ঘরে খাওয়ার চাল নেই, 200 টাকা কোথা থেকে দেব? সরকার তো টাকা দিচ্ছে, কিন্তু মাঝখানের লোকগুলো আমাদের রক্ত চুষে খাচ্ছে। সুশোভনবাবুর চোয়াল শক্ত হল। তিনি পকেট থেকে জলের বোতল বের করে জল খেলেন আর নোটবুকে আবার কিছু লিখলেন। একটু পরেই তিনি সেই বড়বাবুর ঘরের জানলার পাশে গিয়ে দাঁড়ালেন। দেখলেন টেবিলের ওপর ফাইলের স্তূপ, এসি চলছে পুরোদমে, আর বাবুটি কানে ফোন লাগিয়ে হাসিতে ফেটে পড়ছেন। সামনে অসহায় মানুষগুলো হাত জোড় করে দাঁড়িয়ে। এই দৃশ্য দেখে বৃদ্ধের মুষ্টিবদ্ধ হাতটা একবার কেঁপে উঠল। তিনি বিড়বিড় করে বললেন, এই জন্যেই কি স্বাধীনতা এসেছিল? এই জন্যেই কি আমরা সংবিধান রচনা করেছিলাম? সন্ধে নামছে চন্দ্রগড়ে। অনির্বাণ আর কাবির তখন পুলিশ লাইনের কনফারেন্স রুমে হাই লেভেল সিকিউরিটি মিটিংয়ে ব্যস্ত। সিআরপিএফের কমান্ড্যান্ট, আইবি অফিসাররা সবাই উপস্থিত। টেবিলের উপর জেলার বড় ম্যাপ খোলা, রুট চার্ট তৈরি হচ্ছে। কাবির বোঝাচ্ছে কোথায় স্নাইপার থাকবে, কোথায় সাদা পোশাকের পুলিশ থাকবে। এমন সময় কাবিরের ওয়্যারলেসে একটা মেসেজ এলো। শহরের এক প্রান্তে হাইওয়ের ধারের মা কালী ধাবায় বড়সড় গণ্ডগোল হচ্ছে। সাধারণত এসপি এসব ছোটখাটো ঘটনায় যান না, লোকাল থানার ওসি সামলে নেন। কিন্তু আজ কবির নিজেই রাউন্ড দিচ্ছিলেন, আর জায়গাটা মিটিং স্পটের খুব কাছেই ছিল। কোনো রিস্ক না নিতে চেয়ে তিনি নিজেই ঘটনাস্থলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। অনির্বাণ, আমি একটু আসছি, তুমি মিটিং কন্টিনিউ করো, আমার মন বলছে কোথাও একটা গণ্ডগোল আছে, বলে কাবির বেরিয়ে গেলেন। তার মনে একটা খটকা লাগছে। ভিভিআইপি আসার আগে সাধারণত গুন্ডারা একটু শান্ত থাকে, আজ কেন ঝামেলা? ঘটনাস্থল মা কালী ধাবা, হাইওয়ের ধারে ট্রাক ড্রাইভারদের প্রিয় জায়গা। সেখানে বেশ ভিড় জমেছে। মাঝখানে সেই বৃদ্ধ সুশোভনবাবুকে ঘিরে ধরেছে জনাতিনেক স্থানীয় গুন্ডা। এদের লেতা ভোলানাথ, যে স্থানীয় এক প্রভাবশালী নেতার ডান হাত এবং এলাকার রাস্তার পেটি কন্ট্রাক্টর। পরনে জিন্স আর টি শার্ট, গলায় মোটা সোনার চেন, হাতে দামি ঘড়ি। তার চোখে মদের নেশা। ঘটনা সামান্যই। সুশোভনবাবু চা খেতে খেতে ভোলানাথকে জিজ্ঞেস করেছিলেন, কি গো বাবা, হাইওয়ের এই অবস্থা কেন? প্রতি বছর তো টাকা আসে, কন্ট্রাক্টররা কি সব টাকা খেয়ে ফেলেছে নাকি সিমেন্টের বদলে বালি দিয়েছে? এই রাস্তায় তো মন্ত্রীমশাই এলে তার গাড়ির চাকাও খুলে যাবে। ভোলানাথ তখন দলবল নিয়ে ধাবায় আড্ডা দিচ্ছিল। নিজের কাজের সমালোচনা, তাও আবার এক সাধারণ বৃদ্ধের মুখে। শুনে সে ক্ষেপে গিয়ে বৃদ্ধের কলার ধরেছে। বুড়ো ভাম, তুই কি ভিজিলেন্সের লোক নাকি রে? খুব দরদ উথলে পড়ছে। কোথা থেকে এসেছিস? আজ তোকে জ্যান্ত পুঁতে ফেলব এই রাস্তার নিচে। ভোলানাথ হুঙ্কার দিল। তার সঙ্গীরা রড আর লাঠি নিয়ে তৈরি। আশেপাশের লোকজন ভয়ে সরে গেছে, কেউ কেউ মোবাইলে ভিডিও করছে। সুশোভনবাবু কিন্তু বিন্দুমাত্র ভয় পেলেন না। তিনি শান্ত স্বরে কিন্তু অত্যন্ত দৃঢ়ভাবে বললেন, গায়ে হাত দিও না বাপু, প্রশ্নের উত্তর দিতে না পারলে চুপ করে থাকো। গায়ের জোর খাটিয়ে সত্য ঢাকা যায় না। আর আমি ভিজিলেন্সের লোক কিনা সেটা জেনে তোমার কাজ নেই। তুমি জনগণের করের টাকায় রাস্তা বানাচ্ছ, কৈফিয়ত তো দিতেই হবে। রাস্তা খারাপ হলে মানুষ মারা যায়, সেই দায় কি তুমি নেবে? ওরে আমার গান্ধীজি রে, জ্ঞান দেওয়া হচ্ছে, বলে ভোলানাথ যেই হাত তুলেছে মারার জন্য, ঠিক তখনই কবিরের জিপ সাইরেন বাজিয়ে ব্রেক কষে থামল। পেছনে এক ট্রাক পুলিশ ফোর্স নামতেই ভিড় মুহূর্তের মধ্যে সরে গেল। কবির গাড়ি থেকে নেমে লাঠি হাতে এগিয়ে এলো। তার চোখে আগুন।
কি হচ্ছে এখানে? ভিভিআইপি ভিজিটের আগে শহরে এসব গুন্ডামি? সব কটাকে লকআপে ভরব। পুলিশ দেখে ভোলানাথ একটুও ঘাবড়াল না। সে দাঁত বের করে হেসে বলল, স্যার, এই বুড়োটা মাতলামি করছে, উল্টোপাল্টা কথা বলছে সরকারের নামে, অ্যান্টি সোশ্যাল কথাবার্তা। আমরা তো থামাচ্ছিলাম, উল্টে ও আমাদের হুমকি দিচ্ছে। আমি তো পার্টির লোক, আমি কেন অশান্তি করব? এই বুড়ো নিশ্চয়ই বাইরের কেউ, ঝামেলা পাকানোর জন্য এসেছে। কবির সুশোভনবাবুর দিকে তাকালো। জীর্ণ পোশাক, শান্ত চেহারার বৃদ্ধ। তাকে দেখে মাতাল মনে হয় না, বরং তার দাঁড়ানোর ভঙ্গি আর চোখের দৃষ্টিতে এমন কিছু আছে যা কবিরকে ভাবালো। তবুও মন্ত্রীর সফরের আগে কোনো ঝুঁকি নেওয়া যাবে না। ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী ছদ্মবেশী মাওবাদীরা শহরে ঢুকতে পারে। আপনার নাম? কবির গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন। সুশোভন চ্যাটার্জি। আমি একজন পর্যটক, এখানকার পুরনো মন্দিরগুলো দেখতে এসেছি। ভোলানাথ পাশ থেকে ফোড়ন কাটল। মিথ্যে বলছে, ও সকাল থেকে সরকারি অফিসেও ঘুরঘুর করছিল, হাসপাতালের নার্সদের বিরক্ত করেছে, কালেক্টরেটে বাবুদের সাথে তর্ক করেছে। নিশ্চয়ই কোনো মতলব আছে। মাওবাদীদের সোর্স হতে পারে, রেকি করতে এসেছে। চেক করুন স্যার। কবিরের কান খাড়া হল। মাওবাদীদের সোর্স? এই সময় এটা খুব বড় ঝুঁকি। সে ভোলানাথকে ধমক দিয়ে সরিয়ে দিল, তুমি বাড়ি যাও, বেশি নেতাগিরি করো না, কাল সকালে থানায় হাজিরা দেবে। তারপর বৃদ্ধের দিকে ফিরে বলল, আপনাকে থানায় আসতে হবে, কিছু ভেরিফিকেশন আছে। সন্দেহজনক ঘোরাঘুরির জন্য আপনাকে ডিটেন করা হলো। সুশোভনবাবু হাসলেন। বিদ্রুপের হাসি নয়, করুণার হাসি। বেশ তো, চলো তা। সরকারি গাড়ি চড়া সৌভাগ্য তো রোজ হয় না। তবে একটা কথা এসপি সাহেব, অপরাধীকে ছেড়ে দিয়ে অভিযোগকারীকে ধরে নিয়ে যাওয়াটা কি আপনাদের পুলিশ ম্যানুয়ালে লেখা আছে, নাকি এটা চন্দ্রগড়ের অলিখিত নিয়ম? কবির কোনো উত্তর দিল না। বৃদ্ধকে জিপে তুলে সোজা থানায় নিয়ে গেল। তার মনের ভেতর একটা অস্বস্তি কাজ করছে। লোকটা সাধারণ নয়, তার কথার মধ্যে একটা অদ্ভুত ধার আছে। চন্দ্রগড় সদর থানা। লকআপের ভেতরে সুশোভনবাবু বসে আছেন। তাকে অবশ্য সেলের ভেতর ঢোকানো হয়নি, ওসির সামনের বেঞ্চে বসানো হয়েছে। কবির খান তার চেম্বারে বসে অনির্বাণকে ফোন করলেন। অনির্বাণ, একটা ইন্টারেস্টিং ক্যারেক্টারকে তুলে এনেছি। বুড়ো মানুষ, কিন্তু কথাবার্তা খুব ধারালো এবং সাসপিশিয়াস। সকাল থেকে হাসপাতাল আর কালেক্টরেটে ঘুরে বেড়িয়েছে। আমার মনে হয় লোকটা সাধারণ ট্যুরিস্ট নয়, সাংবাদিক হতে পারে কিংবা অন্য কিছু। তুমি কি একবার আসবে? সিভিল প্রশাসনের ব্যাপারেও অনেক অভিযোগ করছে। ওনার কাছে কোনো আইডি প্রুফ পাইনি প্রথমে, ব্যাগ চেক করা হয়নি। অনির্বাণ আধ ঘন্টার মধ্যে থানায় চলে এলো। সে আর কবির দুজনে মিলে বৃদ্ধের মুখোমুখি বসল। ঘরের মধ্যে একটা টান টান উত্তেজনা। ওসির টেবিলের ওপর টেবিল ল্যাম্পের আলোয় বৃদ্ধের মুখটা উজ্জ্বল দেখাচ্ছে। বাইরে বৃষ্টি শুরু হওয়ার উপক্রম হয়েছে, মেঘের গর্জন শোনা যাচ্ছে। অনির্বাণ শুরু করল, দেখুন মিস্টার চ্যাটার্জি, আমরা আপনাকে হ্যারাস করতে চাই না, কিন্তু পরশু এখানে স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, তাই সিকিউরিটি নিয়ে আমরা খুব কড়া। আপনি সত্যি করে বলুন আপনি কে আর কেন আজ সারাদিন বিভিন্ন দপ্তরে ঘুরে বেড়িয়েছেন? আপনার আইডেন্টিটি প্রুফ কই? সুশোভনবাবু চশমাটা খুলে পাঞ্জাবির কোণ দিয়ে কাঁচটা মুছলেন, তারপর খুব ধীর স্থিরভাবে বললেন, জেলাশাসক সাহেব, আমি কে সেটা বড় কথা নয়। আমার আইডেন্টিটি কার্ড ব্যাগে আছে। কিন্তু বড় কথা হলো আমি যা দেখলাম। হাসপাতালে ডাক্তার নেই, অথচ খাতায় কলমে সব ঠিক। ভিডিও অফিসে গরিব বিধবার থেকে ঘুষ চাওয়া হচ্ছে। রাস্তা তৈরির টাকা আত্মসাৎ করে গুন্ডারা ধাবায় মাস্তানি করছে, আর পুলিশ তাদের না ধরে আমাকে ধরছে। আপনারা এসি রুমে বসে মন্ত্রীর অভ্যর্থনার প্ল্যান করছেন, ফুলের মালা আর তোরণের অর্ডার দিচ্ছেন, আর নিচে এসব চলছে। লজ্জা করে না আপনাদের? আপনারা সিভিল সার্ভেন্ট, পাবলিক সার্ভেন্ট, জনগণের সেবক, কিন্তু আপনারা আজ শাসকে পরিণত হয়েছেন। আপনাদের চোখের সামনে অন্যায় হচ্ছে, আর আপনারা প্রোটোকল নিয়ে ব্যস্ত। কবির এবার মেজাজ হারিয়ে টেবিলে চাপড় মারল। মিস্টার চ্যাটার্জি, মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ। আপনি জানেন কার সাথে কথা বলছেন? আমরা দিনরাত এক করে খাটছি। সিস্টেমের সবটা আমাদের হাতে থাকে না, রিসোর্স লিমিটেড। আমরা মানুষের জন্যই কাজ করি। সুশোভনবাবু কবিরের চোখের দিকে তাকিয়ে বললেন, সিস্টেম তোমরাই বাবা। তুমি এসপি ও ডিএম, তোমরাই যদি বলো সিস্টেম খারাপ, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? আমি শুনেছি তোমরা দুজনেই সৎ অফিসার, কিন্তু সততা মানে শুধু ঘুষ না নেওয়া নয়। সততা মানে অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, তা যত ছোটই হোক। চোখ বন্ধ করে থাকলে কি প্রলয় বন্ধ? কবির এবার সত্যিই সন্দেহপ্রবণ হয়ে উঠল। এই বৃদ্ধের কাছে এত খবর কি করে? ভোলানাথের কেস হিস্ট্রি সাধারণ পাবলিকের জানার কথা নয়। ওষুধের ব্ল্যাক মার্কেট নিয়ে এত ডিটেলস তিনি জানলেন কি করে? সে ইশারায় ওসিকে ডাকল। এর ব্যাগটা চেক করো তো, ভালো করে, কোনো ডিভাইস আছে কিনা দেখো। ওসি ব্যাগটা ওপর করল টেবিলের উপর। দুটো ময়লা জামা, একটা গামছা, একটা গীতা, জলের বোতল, কিছু খুচরো পয়সা
আর একটা ছোট্ট কালো ডায়েরি। কবির ডায়েরিটা হাতে নিল। পাতা উল্টাতেই তার চোখ কপালে উঠল। ডায়েরিতে শুধু আজকের অভিযোগ লেখা নেই, গত 3 দিন ধরে এই জেলার বিভিন্ন প্রান্তের নিখুঁত রিপোর্ট লেখা আছে। কোথায় পুলিশ পেট্রোলিং কম, কোথায় স্কুলে মিড ডে মিল চুরি হচ্ছে, কোথায় বাঁধের কাজে ফাটল ধরেছে, সব ডেটা, তারিখ এবং সময় সহ। লেখার ভঙ্গি কোনো অপেশাদার মানুষের নয়, বরং অত্যন্ত উচ্চপদস্থ কোনো আমলার নোটশিটের মতো। এমন সব তথ্য সেখানে আছে যা কেবল টপ লেভেল সিকিউরিটি ক্লিয়ারেন্স বা ইনসাইডার ইনফরমেশন থাকলেই জানা সম্ভব। কবির অনির্বাণের দিকে তাকালো। অনির্বাণও ডায়েরিটা দেখল। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। কপালের ঘাম মুছল সে। আপনি কে? অনির্বাণের গলা একটু কেঁপে উঠল। আপনি কি ইন্টেলিজেন্সের লোক নাকি ভিজিলেন্স? সুশোভনবাবু এবার উঠে দাঁড়ালেন। তার সেই জীর্ণ চেহারার মধ্যেও হঠাৎ এক অদ্ভুত গাম্ভীর্য ফুটে উঠল। মেরুদণ্ড সোজা করে তিনি দাঁড়ালেন। ধীরে ধীরে নিজের পাঞ্জাবির ভেতরের পকেট থেকে একটা প্লাস্টিকের কার্ড বের করে টেবিলের উপর রাখলেন। কার্ডটা একটা আইডেন্টিটি কার্ড। ভারত সরকার, অশোক স্তম্ভের সোনালি ছাপ। নাম সূর্যকান্ত মুখার্জি। পদ স্বরাষ্ট্রমন্ত্রী, ভারত সরকার। মুহূর্তের মধ্যে থানার ভেতরের বাতাস যেন স্তব্ধ হয়ে গেল। বাইরের বৃষ্টির শব্দ আর দেওয়াল ঘড়িটার টিকটিক শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। কবির আর অনির্বাণ নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। মনে হচ্ছিল পায়ের তলার মাটি সরে যাচ্ছে। এই সেই সূর্যকান্ত মুখার্জি, যাকে রিসিভ করার জন্য গত 48 ঘণ্টা তারা নাওয়া খাওয়া ভুলেছে, যার জন্য এত আয়োজন, এত নিরাপত্তা। তিনি তাদের সামনে বসে আছেন, ছেঁড়া চটি আর মলিন পাঞ্জাবি পরে থানার সাধারণ কাঠের বেঞ্চে, যাকে একটু আগে তারা ধমক দিয়েছে, সন্দেহ করেছে। কবির এবং অনির্বাণ দুজনেই বিদ্যুৎ বেগে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। শরীর আপনা থেকেই সোজা হয়ে গেল। স্যালুট করল দুজনে। স্যার, আমরা অত্যন্ত দুঃখিত স্যার, আমরা আপনাকে চিনতে পারিনি, প্লিজ আমাদের মাফ করবেন স্যার। কবিরের মতো দুঁদে অফিসারেরও কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। ওসি তো ভয়ে প্রায় জ্ঞান হারানোর জোগাড়, থরথর করে কাঁপছে। কনস্টেবলরা একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। এই বুড়ো নাকি মন্ত্রী, এটা কি করে সম্ভব? সূর্যকান্তবাবু হাসলেন। সেই হাসিটা এবার অনেক স্নিগ্ধ, অনেকটা বাবার মতো। রাগ নেই সেখানে, আছে শিক্ষা দেওয়ার ভঙ্গি। বসুন আপনারা। স্যালুট তো অনেক পাই, কিন্তু আসল খবরটা পাই না, তাই এই ছদ্মবেশ। প্রোটোকলের ঘেরাটোপে থাকলে আমি শুধু সেটাই দেখি যা আপনারা আমাকে দেখাতে চান। কিন্তু আমি দেখতে চেয়েছিলাম আমার দেশের মানুষ কেমন আছে, আমার প্রশাসন কেমন কাজ করছে। আমি জানতে চেয়েছিলাম আমার নামের আড়ালে এই জেলায় কি চলছে। অনির্বাণ তোতলামি করে বলল, স্যার, আমরা লজ্জিত আপনাকে এইভাবে থানায় নিয়ে আসা, জেরা করা। ভয় পাবেন না ডিএম সাহেব, আমি অফিসিয়াল ভিজিটে আসিনি, আমি ব্যক্তিগত সফরে এসছি, বললেন সূর্যকান্তবাবু। তবে আমি যা দেখলাম তাতে আমি খুশি নই, কিন্তু আমি আশাহতও নই, কারণ আপনারা অন্তত ভোলানাথের কথায় আমাকে ছেড়ে দেননি। ভোলানাথ যখন বলল আমি মাওবাদী হতে পারি, আপনারা সেটা যাচাই করতে আমাকে থানায় এনেছেন। দ্যাট শোজ ইউ আর অ্যালার্ট। অনেক অফিসার হলে হয়তো ঝামেলা এড়াতে আমাকে ভোলানাথের হাতেই ছেড়ে দিত, আর আমার লাশটা কোনো কালভার্টের নিচে পাওয়া যেত। আপনাদের নিষ্ঠা আছে, কিন্তু দৃষ্টিটা একটু ঝাপসা হয়ে গেছে। আপনারা ফাইলের নিচে চাপা পড়ে গেছেন। তিনি কবিরের দিকে ফিরলেন। গলার স্বর এবার কঠোর হল। এসপি সাহেব, ওই যে ভোলানাথ ছেলেটা, ও আমাকে মারতে এসছিল, ও নাকি পার্টির লোক, ওকে অ্যারেস্ট করেছেন? কবির মাথা নিচু করে বলল, স্যার, ওকে আমরা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিয়েছিলাম, কারণ ভিভিআইপি ভিজিটের আগে পলিটিক্যাল প্রেশার বা ঝামেলা বাড়াতে চাইনি। সূর্যকান্তবাবুর চোখ জ্বলে উঠল। এটাই ভুল। ভিভিআইপি ভিজিটের জন্য একজন সাধারণ নাগরিকের অপমান সহ্য করা হবে? আইন কি মন্ত্রীর জন্য আর সাধারণ মানুষের জন্য আলাদা? আমার নিরাপত্তার জন্য আপনারা শহরের গুন্ডাদের ছাড় দেবেন? এক্ষুনি, এই মুহূর্তে ওকে অ্যারেস্ট করুন, নন বেলেবল সেকশনে কেস দিন। পার্টি অফিস থেকে ফোন এলে আমার নম্বর দিয়ে দেবেন। আর ওই ভিডিও অফিসের বড়বাবু, যিনি ফাইল আটকে ঘুষ চান, তাকে আজ রাতেই সাসপেন্ড করুন অনির্বাণ। আমি কাল সকালের খবরের কাগজে এই দুটো খবর দেখতে চাই। এবং শুনুন, ডক্টরদের শো কজ করুন, কেন তারা ডিউটি আওয়ার্সে মিটিংয়ে ছিল। সেই রাতেই চন্দ্রগড় দেখল এক অভূতপূর্ব অ্যাকশন। রাত 2টোর সময় ভোলানাথকে তার বিলাসবহুল বাড়ি থেকে কলার ধরে তুলে আনল পুলিশ। যে যখন মন্ত্রীর লোক বলে চিৎকার করছিল, তখন ওসি তাকে সোজা গাড়িতে তুললেন এবং বললেন, তোর মন্ত্রীই তোকে ধরতে বলেছে। হাসপাতালে রেড করে ওষুধের কালো বাজারি চক্রকে ধরা হলো। যে ডাক্তাররা ডিউটি ফাঁকি দিচ্ছিলেন, তাদের শো কজ নোটিশ পাঠানো হলো ভোর হওয়ার আগেই। জেলা প্রশাসনের ঘুম ভাঙল এক নতুন সকালে।
পরদিন সকাল, সার্কিট হাউস। বৃষ্টি নেমেছে অঝরে, প্রকৃতির গুমট ভাবটা কেটে গেছে, বাতাস এখন নির্মল। সূর্যকান্তবাবু এখন আর মলিন পোশাকে নেই, তিনি তার স্বভাবসিদ্ধ সাদা ধুতি পাঞ্জাবিতে। কিন্তু কোনো জাঁকজমক নেই, তিনি হেলিকপ্টার বা কনভয় বাতিল করেছেন। সার্কিট হাউসের বারান্দায় মেতের চেয়ারে বসে তিনি চা খাচ্ছেন। অনির্বাণ আর কবির তার সামনে দাঁড়িয়ে। সারা রাত ঘুম হয়নি তাদের, কিন্তু চোখে এক নতুন দীপ্তি, শরীরে নতুন উত্তেজনা। মনে হচ্ছে যেন বহুদিনের ক্লান্তি ধুয়ে গেছে। সূর্যকান্তবাবু চায়ে চুমুক দিয়ে বললেন, পরশু যে আমার অফিসিয়াল আসার কথা ছিল সেটা আমি ক্যান্সেল করছি, দিল্লিতে জানিয়ে দিয়েছি। আমার যা দেখার দেখা হয়ে গেছে। যে সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছিল তার জন্য বরাদ্দ লক্ষ লক্ষ টাকা খরচ না করে সেই টাকাটা হাসপাতালের উন্নয়ন তহবিলে জমা করে দেবেন। আর হ্যাঁ, হাসপাতালের শৌচালয়গুলো যেন 7 দিনের মধ্যে ঠিক হয়। অনির্বাণ অবাক হয়ে বলল, স্যার, কিন্তু প্রোটোকল, মিডিয়া? প্রোটোকল মানুষের সেবার জন্য, মানুষ প্রোটোকলের জন্য নয়। শোনো তোমরা দুজনে, আমি তোমাদের সাসপেন্ড করতে পারতাম। গতকাল থানায় আমাকে যেভাবে ট্রিট করা হয়েছে সেটা যথেষ্ট অপমানজনক হতে পারত, কিন্তু আমি তা করব না। কারণ তোমরা তোমাদের ভুলটা বুঝেছ এবং তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছ। তোমরা সৎ, কিন্তু তোমরা সিস্টেমের জাতকলে পিষে গেছ। সেই জাতকল ভাঙার দায়িত্ব তোমাদেরই। মনে রেখো, চেয়ারে বসলে মানুষের থেকে দূরে সরে যেতে হয় না, বরং আরও কাছে যেতে হয়। দিল্লি থেকে যে ফান্ড আসে সেটা যেন ওই ভোলানাথের পকেটে না যায়। তিনি উঠে দাঁড়ালেন, জানলার বাইরে তাকালেন। বৃষ্টি স্নাত চন্দ্রগড়কে আজ অনেক সতেজ লাগছে। গাছের পাতাগুলো ধুলো মুক্ত হয়ে সবুজ দেখাচ্ছে। আমি দিল্লিতে ফিরে রিপোর্ট পাঠাবো। তোমাদের এই জেলায় স্পেশাল ফান্ডের ব্যবস্থা আমি করব, কিন্তু শর্ত একটাই, আজ থেকে 6 মাস পর আমি আবার আসব। হয়তো এই চেহারায়, হয়তো অন্য কোনোভাবে। তখন যদি দেখি সেই বিধবা মা তার টাকা পাননি, বা হাসপাতালে কোনো রোগী যন্ত্রণায় কাতরাচ্ছে আর নার্স গল্প করছে, তাহলে কিন্তু ফলাফল ভালো হবে না। মনে রাখবে, আমি কিন্তু তখন মন্ত্রী হিসাবে আসব না, আসব একজন সাধারণ নাগরিক সুশোভন চ্যাটার্জি হিসাবে। আর একজন সাধারণ মানুষের বিচার কিন্তু মন্ত্রীর বিচার চেয়েও কড়া হয়। কবির স্যালুট করে বলল, স্যার, আমি কথা দিচ্ছি, এই জেলা বদলে যাবে। আমরা কাল রাত থেকেই অপারেশন শুরু করেছি। ভোলানাথ এখন লকআপে, আর তার রাজনৈতিক দাদারাও চুপ করে গেছে। অনির্বাণ বলল, স্যার, আপনার এই শিক্ষা আমরা সারা জীবন মনে রাখব। আমরা ভুলে গিয়েছিলাম যে আমরা শাসক নই, আমরা সেবক। এই ভুল আর হবে না। সূর্যকান্তবাবু হাসলেন, এগিয়ে এসে দুজনের কাঁধে হাত রাখলেন। আর হ্যাঁ কবির, গতকালের ওই ধাবার চাটা কিন্তু দারুণ ছিল। ভোলানাথকে জেলে ভরেছ ঠিক আছে, কিন্তু চাওয়ালা যেন বিপদে না পড়ে, ওর দোকানটা যেন উঠে না যায়। দেখো, ও খুব ভালো আদা চা বানায়। দুপুরবেলা একটি সাধারণ সরকারি গাড়িতে, কোনো হুটার বা সাইরেন ছাড়া সূর্যকান্তবাবু ফিরে গেলেন দিল্লিতে। তাকে বিদায় জানাতে কোনো ভিড় হলো না, কোনো ফুলের তোড়া দেওয়া হলো না, কোনো রাজনৈতিক স্লোগান উঠল না। শুধু দুজন অফিসার বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে স্যালুট করে তাকিয়ে রইল গাড়িকার দিকে, যতক্ষণ না সেটা দৃষ্টির আড়ালে চলে যায়। কবির পকেট থেকে সিগারেট বের করতে গিয়েও রাখল। সে অনির্বাণের দিকে তাকিয়ে বলল, জানিস অনির্বাণ, চাকরি জীবনে অনেক মন্ত্রী আমলা দেখেছি, কিন্তু ইনি যেন অন্য ধাতুর গড়া। কাল যখন ওনাকে লকআপের বাইরে বেঞ্চে বসিয়ে রেখেছিলাম, তখনও ওনার মধ্যে এমন একটা ব্যক্তিত্ব ছিল যা আমি বুঝতে পারিনি। উনি আমাদের শিখিয়ে দিয়ে গেলেন, ক্ষমতা মানে দম্ভ নয়, ক্ষমতা মানে দায়িত্ব। অনির্বাণ চশমাটা মুছে চোখে দিল, তার চোখ ছলছল করছে। উনি আমাদের চোখ খুলে দিয়ে গেলেন রে। আমরা ভাবছিলাম আমরা জেলা চালাচ্ছি, আসলে আমরা শুধু রুটিন ফলো করছিলাম। ফাইলের ধুলোয় আমাদের বিবেক ঢাকা পড়ে গেছিল। চল, অনেক কাজ বাকি। ওই বিধবা মায়ের ফাইলটা আজই খুঁজে বের করতে হবে, আর বিডিওকে বলতে হবে ওনার বাড়ি গিয়ে ক্ষমা চেয়ে আসতে। বৃষ্টির বেগ বাড়ল। সেই বৃষ্টিতে ধুয়ে যাচ্ছিল চন্দ্রগড়ের দীর্ঘদিনের জমে থাকা জঞ্জাল আর 2 অফিসারের মনের সংশয়। তারা জানত আগামী দিনগুলো কঠিন হবে, লড়াই করতে হবে দুর্নীতির শেকড়ের সঙ্গে, রাজনৈতিক চাপের সঙ্গে। কিন্তু আজ তাদের মেরুদণ্ডটা অনেক বেশি সোজা মনে হচ্ছে, কারণ তারা জানে তাদের মাথার উপর এমন একজন অভিভাবক আছেন যিনি এসি ঘরের সাজানো রিপোর্ট নয়, পথের ধুলো আর মানুষের ঘাম দিয়ে সত্য বিচার করেন। চন্দ্রগড়ের ইতিহাসে এই ছদ্মবেশী ভিভিআইপি সফর এক নতুন অধ্যায়ের সূচনা করে দিয়ে গেল, যা ফাইলবন্দি হয়ে থাকবে না, বরং মানুষের মুখে মুখে ফিরবে।